রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম খেলনা বাক্সের সামনে। লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। অফিস থেকে ফেরার পথে সুকান্ত আজ কিঞ্চিত টিপসি ছিল। অফিসের পর এক পার্টির দৌলতে দুবেক পড়েছে পেটে। মেজাজে দিব্যি রিমঝিম আমেজ। ফ্ল্যাটে ঢুকতেই জয়া বলে উঠল, এসে গেছো তুমি? যাও, তোমার ছেলের কাণ্ড দেখো গে, যাও। সুকান্ত হাসল ভুরু নাচিয়ে। আজ আবার কি করলো পাগলা? ও ঘরে গিয়ে দেখোই না। কাল সারাদিন ব্যান্ডেল চার্চে ঘুরে একটা জিনিসই মনে ধরেছে তোমার ছেলের। ব্রিফকেস জয়ের হাতে দিয়ে সুকান্ত আলগোছে বেডরুমের পর্দা সরালো। খাটের ঠিক সামনে মেঝের ওপর টিভির খালি বাক্সখানা লম্বালম্বিভাবে দাঁড় করানো। পিচবোর্ডের মাঝখানে আনাড়ি হাতে কাটা এবড়ো খেবড়ো একটা গোল গর্ত। হঠাৎ থেকে মনে হয় কোনো খেলনা বাড়ির দেওয়াল ভেঙে বড় মাপের জানালা বানানো হয়েছে। সেই জানালার ওপারে টুকুনের মুখের অংশ অশান্তভাবে নাচছে। জল জলে চোখের মণি গর্ত বরাবর এসেই সরে যাচ্ছে টুক করে। বড় বড় বাক্সটার আলারে একেবারেই ঢাকা পড়ে গেছে টুকুন। দেখে ফেলেছি। চোর পুলিশ খেলার গলায় সুকান্ত বলে উঠল। সঙ্গে সঙ্গে ওপার থেকে মিহি গলা মোটা করার আপ্রাণ চেষ্টা টুকুনের। কোনো কথা নয়, চুপচাপ বাক্সের সামনে এসে বসে পড়ো। সুকান্ত জয়ার দিকে তাকালো। মুখে আঁচল চেপে ফিকফিক হাসছে জয়া। বুঝতে পারছো না? ওটা হলো গিয়ে তোমার ছেলে কনফেশন বক্স। সারা দুপুর ধরে ওটা তৈরি হয়েছে। ও এখন ফাদার, আমরা সব পাপি তাপি। সুকান্ত হেসে উঠল হো হো করে। এই ব্যাপার? কি হলো বাবা, এসো। কি করতে হবে বাবা ওখানে বসে? কনফেস করতে হবে। এতদিন ধরে যা যা পাপ করেছো, অন্যায় করেছো, সব স্বীকার করতে হবে। ঠিক আছে, সে নয় করা যাবে। সুকান্ত শার্টের বোতাম খুলতে খুলতে ড্রেসিং টেবিলের দিকে গেল। সঙ্গে সঙ্গে টুকুন ছুটতে এসেছে কাছে। না, এখনই এসো। এখন না, পরে। জয়া আলগা ধমক দিয়ে উঠল ছেলেকে। বাবা সবে অফিস থেকে ফিরেছে, হাত মুখ ধুক, রেস্ট নিক, তারপরেই। বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেছে। রান্নাঘর থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করছে, তুমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি চায়ের জল বসাচ্ছি কিন্তু। বাথরুমে ঢুকে সুকান্ত কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল আয়নার সামনে। ছোট্ট আয়নায় টুকুনের বাবার প্রতিচ্ছবি। সোজাসুজি নিজেকে আয়নায় দেখতে গিয়ে হঠাৎ সামান্য অন্যমনস্ক হয়ে পড়ল সুকান্ত। ছেলের মাথায় কনফেশন বক্সের ব্যাপারটাই এত গভীরভাবে গেঁথে গেল কেন? আশ্চর্য। এমনিতেই মুখে বুলি ফোটার পর থেকে জিজ্ঞাসার কৌতূহলের যেন শেষ নেই টুকুনের। মাঝে মাঝেই এমন সব প্রশ্ন করে বসে, উত্তর দিতে সুকান্তর নাজেহাল অবস্থা। জয়া অবশ্য দিব্যি পাশ কাটিয়ে যেতে পারে। ছেলে দ্বিতীয় প্রশ্ন করার আগেই ঝাঁঝিয়ে ওঠে, জানি না, যা তোর বাবাকে জিজ্ঞাসা কর গিয়ে। সুকান্ত লক্ষ্য করেছে ঠিকই, ঠিক ঠিক উত্তর না পেলে ছেলের মুখ কালো হয়ে যায়। গাঢ় নিষ্পাপ চোখ ছলছল করে ওঠে অভিমানে। বড় অসহায় আর দুঃখী দেখায় তখন টুকুনকে। কালই যেমন ব্যান্ডেল থেকে ফিরেই টুকুন প্রশ্ন করেছিল, কনফেশন বক্সে স্বীকার করলেই সব পাপ চলে যায় বাবা? যেতে পারে। সুকান্তও মাথা নেড়েছিল। দেখলে না, কাঠের জাপড়ির ওপাশে কেমন আরেকটা বসার জায়গা, ওখানে বসে ফাদার সব শোনেন। ফাদাররা কি ভগবান? না, ঠিক ভগবান নয়, ভগবানের খুব কাছের লোক। ফাদাররা কখনো পাপ করে না? জটিল প্রশ্ন। সুকান্ত হেসে ফেলেছিল, বোধহয় করেন না। এরপর টুকুন আরও একটা আজব প্রশ্ন করে বসে, আচ্ছা বাবা, পাপ কাকে বলে? পাপ করলে কি হয়?
সুকান্ত কি উত্তর দেবে ভেবে পায়নি। পাতলা ভুরু বেঁকিয়ে তার দিকে স্থির তাকিয়েছিল টুকুন। টলটলে মুখের ওপর ঝাঁপিয়ে পড়েছে একরাশ রেশমি চুল। কালো চোখের পাতায় জিজ্ঞাসা থির থির। সুকান্তর বুকটা চিনচিন করে উঠেছিল, যেন টুকুন নয়, তার সামনে এসে দাঁড়িয়েছে তারই ছোটবেলা। মাঝে মাঝেই এমন হয়, টুকুনের মধ্যে পরিষ্কার নিজের শৈশবকে দেখতে পায় সুকান্ত। তাজা ফুলের মতো মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে বহুদিন আগে হারিয়ে যাওয়া একটা ঝাপসা ছবি চকিতে ফুটে ওঠে মনের পর্দায়। সবে তখন সন্ধ্যা নেমেছে। পলেস্তারা ওঠা স্যাঁতস্যাঁতে এক ঘরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে আছেন এক বৃদ্ধা। ঈষৎ খয়াটে শরীর ঘিরে সাদা থান, গলায় রুদ্রাক্ষ, মাথার উপর ঝুলন্ত 40 পাওয়ারের বাল্বটা ধোঁয়া আর ধুলোয় লালচে। সেই ফ্যাকাশে আলোর নিচে কাশিদাসি খুলে বসে আছেন মহিলা। নাকের ডগায় ঘষা কাঁচের চশমা। অদ্ভুত একটানা এক সুরে মহাভারত আবৃত্তি করে চলেছেন। পাশেই ঘেরা বারান্দা থেকে রান্নার ছোঁক ছোঁক শব্দ উঠছে। দেওয়ালের অন্য পিঠে আরও আরও ভাড়াটেদের কথা বলার চাপা গুমগুম আওয়াজ। মাঝে মাঝে কলতলায় তীক্ষ্ণ কাটাকাটি। সব কিছুকে ছাপিয়ে বৃদ্ধার গলার জাদুকরি সুর উপচে পড়ছে চতুর্দিকে। জানালার শিক পেরিয়ে গলির অন্ধকার, তা পেরিয়ে বড় রাস্তা, তারপর আকাশ। বৃদ্ধা দুলছেন নিজের সুরে, মৃদু মৃদু। তিনি ছাড়াও ঘরে রয়েছেন আরেকজন, এক শিশু। সামনে তার বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগ। কখনো কাহাকেও কুবাক্য বলিও না। কুবাক্য বলা বড় দোষ। যে কুবাক্য বলে, পড়তে পড়তে বালক মুখ তুলল সেই বই থেকে। দিদা, দোষ কেন হয়? দোষ কি গো? বৃদ্ধা পাঠ থামিয়ে বড় বড় চোখে তাকালেন। যা করা উচিত নয় তাই করাকেই দোষ বলে। কি করা উচিত নয় দিদা? এই যে এক্ষুনি তুমি পড়লে, কাউকে কটু কথা বলবে না, গুরুজনকে মান্যি করবে না, বলে কারো জিনিসে হাত দেবে না। শিশু কিছু বুঝলো, বেশিটাই বুঝলো না। দিদার কোলে লাফিয়ে উঠে বসল। ঠিক তখনই ঘরে ঢুকেছে শিশুর মা। ঘাম তেল মাখা মুখে তার সিঁদুর লেপটে আছে। লাল পাড় শাড়ির আঁচলে হলুদের ছোপ। মাথা থেকে আঁচল নামিয়ে সে ঘাড় গলা মুছল ভালো করে। আবার তুমি দিদাকে জ্বালাতন করছো? দিদার শরীর খারাপ, কতবার বলেছি না ওভাবে কোলে চড়বে না। বৃদ্ধা অপ্রস্তুত হাসলেন, কিন্তু আজ একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছে বৌমা। ওর তো খালি সারাক্ষণ প্রশ্ন আর প্রশ্ন। মার মুখে কপট বিরক্তি। আয়, খাবি আয়। না, বাবা আসুক আগে। বাবার আসতে দেরি আছে, তোকে খাইয়ে দিই, আয়। কান্তুর বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক। প্রতি মাসে ঠিকমতো মাইনে পান না, পেলেও তাতে সংসার চলে না। সন্ধ্যার পর ছাত্র পড়াতে যান। সুকান্ত বাথরুম থেকে বিষণ্ণ মনে বেরিয়ে এলো। আজকাল হঠাৎ হঠাৎ কেন যে এমন মন খারাপ হয়ে যায়। টুকুনটা কোনোদিনই তার দাদু ঠাকুমাকে কাছ থেকে দেখতেও পেল না। ও জন্মানোর আগেই আলাদা হয়ে গেছে সুকান্তরা। জয়া কিছুতেই সুকান্তদের বাড়িতে মানিয়ে নিয়ে থাকতে পারছিল না। এখন দিব্যি মনের মতো নিরিবিলি সংসার, আমি তুমি আর আমাদের সন্তান। কখনো কখনো ছুটির দিনে বুড়ি ছোঁয়ার মতো একবার করে ঘুরে আসে বাবা মার ওখান থেকে। ভাই বোনেদের সঙ্গে খানিক গল্পগুজব, খুনসুটি, আর মাস গেলে মার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে আসা। সত্যনারায়ণ পুজোর দিন মা অনেক করে যেতে বলেছিল। সুকান্তকে নিয়ে কি সব মানত টানত ছিল মায়ের, যাওয়া হয়ে ওঠেনি। সেই দিনই জয়ার বোনের পাকা দেখা পড়ে গেল যে। কি ভাবছো এত? কিছু হয়েছে নাকি আজ? সুকান্ত হঠাৎ লক্ষ্য করল জয়া তার দিকেই সন্নিগ্ধ চোখে তাকিয়ে। না। সুকান্ত হাসল অল্প।
কনফেশন বক্সে বসে কি কি লিখছে ভেবেছ? জয়াও হাসছে ঠোঁট টিপে। স্ত্রীর চোখে চোখ রাখল সুকান্ত। তোমাকে একবারও বসায়নি? বসায়নি আবার? দুপুর থেকেই তো আমাকে বারবার টেনে টেনে বসাচ্ছে। কি কি কনফেস করলে? তোমাকে বলবো কেন? অনেক তাহলে জীবনে দোষ করেছো বলো। খুবই সাদা মন্তব্য, তবু জয়া রেগে উঠল দপ করে। সে কে না করেছে, তুমি করনি? চড়ছ কেন? সুকান্ত তাড়াতাড়ি কথা ঘোরানোর চেষ্টা করল। টুকুন কি বেডরুমেই বসে আছে নাকি? জয়া উত্তর দিল না। তার ঝলমলে মুখ একটা মাত্র কথাতেই ভারী হয়ে গেছে। সুকান্তর বুক টিপ টিপ করল। জয়ার এই রকম মুখ দেখলে সে বড় দুর্বল হয়ে পড়ে। হাত বাড়িয়ে সুকান্ত ছোঁয়ার চেষ্টা করল বউকে। সরি। জয়ার তবু ঠোঁট ফুলে আছে। থাক, হয়েছে। সুকান্ত খাবার প্লেট সামনে টেনে কথা ঘোরাতে চাইল। আজ অফিসে নীলু এসেছিল। কি একটা ইন্টারভিউ দিতে দিল্লি যাচ্ছে, কিছু টাকা চাইছিল। কত? জয়া পলকে টান টান। 5,000 মতো চাইছিল। বললাম অত কোথায় পাবো, গত মাসেই কালার টিভি কিনেছি। শুনে কি বলল? কি আর বলবে, শখানেক টাকা ছিল তখন পকেটে, দিয়ে দিলাম। সুকান্ত ঢোক গিলল। প্রয়োজনে মিথ্যা কথা বলাও কি পাপ? নীলুকে সে আজ পুরো 500 টাকাই দিয়েছে। কোন টাকা দিয়েছে সেই শুধু জানে। সব কথা সবসময় স্ত্রীকে বলা উচিত নয়। পার্টি শুধু মালই খাওয়ায়নি, বিকেলে অর্ডারটা পাইয়ে দেবার জন্যেও। আজকের দুনিয়ায় সাধু সেজে বসে থাকা নিতান্তই মূর্খামি। অনেক থেকে সুকান্ত এই কথা শিখেছে। যৌবনের প্রথমে তারও কিছু আদর্শ ফাদর্শ ছিল। ভালো ভালো কথা ভাবতে ভালো লাগতো। দুর্নীতিমুক্ত সমাজ, শোষণহীন ব্যবস্থা, ইত্যাদি ইত্যাদি। দোষ, যত সব ফালতু আবেগ। একা সুকান্ত সমাজটাকে বদলাতে পারে না। যেমন চলছে চলতে দাও। কোনটাই বা আজকের দিনে খাঁটি? রাজনীতি, সরকার, ব্যবসা? ধর্মের নামেও ভেজাল বেশাতি এখন, পুরোপুরি মাৎসর ন্যায়। সুকান্ত উত্তেজিতভাবে খাবার টেবিলে একটা ঘুষি মেরে ফেলল। ইমা, বাবা ঢিসুম ঢিসুম করছে। সুকান্ত চমকে তাকালো। টুকুন কখন বেরিয়ে এসেছে ঘর থেকে। ডাইনিং টেবিলের উল্টো দিকে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। আমিও ঢিসুম ঢিসুম করব বাবা। সুকান্ত লজ্জা পেল। জয়া রান্নাঘরে কি করতে গেছে। টুকুন দুহাতে ভর দিয়ে চেয়ারে উঠে দাঁড়িয়েছে। অবিকল সুকান্তর ভঙ্গি নকল করে ঘুষি মারল টেবিলে। বাবা মার প্রভাব শৈশবকে সবথেকে বেশি প্রভাবিত করে। টুকুন যেমন আচার আচরণ, হাব ভাব সব কিছুতেই জয়া সুকান্তকে নকল করার চেষ্টা। এর মধ্যে একদিন সুকান্ত তো ভারী অপ্রস্তুতে পড়ে গেছিল। লজ্জায় মাথা কাটা যাওয়ার জোগাড়। কাস্তে কাস্তে মুখে থুতু আসতে কখন সেটা ছুঁড়ে দিয়েছিল বারান্দা থেকে। কিছুক্ষণের মধ্যে টুকুনও হুবহু তাকে নকল করে। ব্যাস, হাওয়ায় উড়ে আনাড়ি থুতু একেবারে সোজা একতলার ফ্ল্যাটে। সুকান্ত জয়াকে ধমকে উঠতে ছেলে কাঁদো কাঁদো মুখে বলেছিল, বাবা ফেললো যে। কিংবা আরেকদিন কাজের লোক ছুটি চাইতেই অবিকল জয়ার গলায় বলে উঠেছিল, না ছুটিফুটি হবে না, রোজ রোজ তোমার বাচ্চারা তো অসুখ করে কেন। শিশুর মুখে আধো আধো শাসন দেখে জয়া হেসে কুটিপাটি। সুকান্ত চেয়ার থেকে উঠে গিয়ে ছেলেকে আদর করল। আমার পাগল ছেলে। মোটেই আমি পাগল নই, আমি ফাদার। অনেকক্ষণের জন্য ভুলে থাকা খেলাটা টুকুনের আবার মনে পড়ে গেছে। চলো বাবা, এবার সব কনফেস করবে। ছেলেকে কোলে নিয়ে
সুকান্ত শোবার ঘরে এলো। কি কনফেস করবে? কোন পাপ? বিকেলের মাত্র 2টো পেগে এখনো কেন মাথা ঝিমঝিম? বাবা বলতেন অন্যায় করলে সবসময় তা স্বীকার করে নেবে, তাহলেই দেখবে তোমার বিবেক তোমার কাছে অনেক পরিষ্কার। ও বাবা, এসো না। একটু পরে টুকুন, আগে একটা সিগারেট খেয়ে নি। কি আশ্চর্য, সুকান্ত নিজের ওপরেই বিরক্ত হচ্ছিল মনে মনে। একটা বাচ্চা ছেলের মজার খেলাকে সে কেন এত গুরুত্ব দিচ্ছে? খেলাই তো, নিছক শিশুসুলভ খেয়াল। টুকুন এক মনে তার কনফেশন বক্স সাজাচ্ছে। ও কি তার বাবাকেই বলির পাঁঠা ভেবেছে? দূর, কী সব আবোল তাবোল ভাবনা। পাপ পুণ্য ন্যায় অন্যায় সব আপেক্ষিক। সুকান্ত জানালার ধারে এসে সিগারেট ধরালো। বোতলের ছিপি খুলে সোডা বেরিয়ে আসার মতোই আচমকাই মাথা জুড়ে অসংখ্য বুদবুদের বুজগুড়ি। মিথ্যাচার, স্বার্থপরতা, অসাধু বৃত্তি, নিষ্ঠুরতা। বিবেকের কাছে জবাব আছে কি সব প্রশ্নের? সেই যে শীতের রাতে একটা বুড়ি ফুটপাতে একা একা মরছিল। সুকান্ত তাকে দেখেও না দেখার ভান করে সরে এসেছিল তাড়াতাড়ি। মুমূর্ষু বুড়ির গায়ে পয়সা ছুঁড়ে দিয়ে দায়মুক্ত হয়েছিল আরও অনেকের মতো। তার জন্য কি কিছু করার ছিল সুকান্তর? বুড়ির ফোলা নীলচে শরীরে মাছি ভন ভন করছিল। চোখের কোলে ভীতু জীবনের মতো থমকে থাকা কিছু নোনতা জল। চারদিক থেকে জনতার টুকটাক মন্তব্য। সুকান্ত তো অংশ বই আর কিছু নয়। কী বা করতে পারে সে? বুড়িকে তুলে নিয়ে যেত হাসপাতালে, কিংবা নিজের বাড়ির উষ্ণ আশ্রয়ে। একটা জীবনকে বাঁচানোর সৎ উদার প্রচেষ্টা? না, তার কোনো দায় ছিল না। মরতই। তা মাঝে মাঝে এখনও কেন সেই বুড়িটা চলে আসে চোখের সামনে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে তার দিকে। বুড়ির সঙ্গে কার খুব মিল? নাকি মা, মুখে গর্জন তেল, ঠোঁটে স্নেহমাখা হাসি। সুকান্ত ছটফট করে উঠল। ইদানিং মার শরীরটা খুব ভেঙে গেছে। কটা দিন কাছে এনে রাখতে পারলে ভালো হয়, সঙ্গে বাবাকেও। কদিন কিছু ভালো মন্দ খাওয়া, একটু আরাম বিশ্রাম। হায় রে, জায়গা কোথায় সুকান্তর ফ্ল্যাটে? 2টো মাত্র ঘর, একটা শোবার, অন্যটা সোফা টেবিল ক্যাবিনেট টিভি শো কেসে ঠাসা। ডাইনিং স্পেসটাও বড় ছোট, তবু আনা যায়। তারপর জয়ার অভিমানের কাছে সুকান্ত যে বড় অসহায়। জয়া একা থাকতে ভালোবাসে, মানুষজন ঝুটঝামেলায় হাঁপিয়ে ওঠে, তাই তো আলাদা সংসার। কিন্তু জয়ার কি একারই দোষ ছিল পৃথক হওয়ার জন্য? মাও তো জয়াকে সহ্য করতে পারেনি। বোনেরা কথায় কথায় দোষ ধরেছে। আজকের এই নীচতা স্বার্থপরতার পিছনে আগের প্রজন্মের দায় কিছুটা আছে। পূর্বপুরুষের অসহিষ্ণুতা বোধহয় ধারাবাহিকতায় গড়িয়ে আসে উত্তর পুরুষে। রাখালদা স্ট্রিটের সেই শাখা গলিতে সুকান্তদের 1.5খানা মাত্র ভাঙাচোরা ঘর ছিল। ড্যাম্প ধরা দেওয়ালে অজস্র মানচিত্র, অভাবের, যন্ত্রণার, দুঃখের। ছোট্ট ঘরটা বাক্স, বাসন, টিন, কৌটো আর ইঁদুর আরশোলার ঠাসা। সেইখানে দিদা, মাঝে মধ্যে কচ্ছিৎ কখনো সুকান্তর মা, বাবা, টুলু, নীলু, সোনা। সুকান্ত আর নীলুর বয়সের তফাৎ প্রায় 8, বাকি 3জন পিঠোপিঠি। দিদাকে বাবা মা কাছে রেখেছিল ঠিকই, তবু পরের দিকে দিদাও তো অযত্নে অবহেলায়। মানুষ নিজের প্রয়োজনেই স্বার্থপর হয়ে যায়, এটাই তো নিয়ম। মা, টুকুন মাটিতেই শুয়ে ঘুমিয়ে পড়েছে, তুমি কি গো জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শোভা দেখছো? সুকান্তর চিন্তা ছিঁড়ল। সত্যিই তো খেয়ালই করেনি, খাটের গা বরাবর যেখানে ফাদারের বসার জায়গা, সেখানে কখন বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে টুকুন। ঘুমোচ্ছে নাকি ফুলের মতো ফুটে আছে? সুকান্ত এগিয়ে গিয়ে ছেলের মাথার কাছে হাঁটু মুড়ে বসে পড়ল।
টুকুনের মুখে স্বর্গের সুষমা। এক মাথা রেশম চুল উঠছে পাখার হাওয়ায়, চোখের পাতায় মৃদু কাঁপন। সেই ছোট্ট থেকেই ছেলেটা একরকম মাথার উপর হাত ছড়িয়ে ঘুমোয়। ছোট্ট নরম মুঠি দুটো দেখতে দেখতে সুকান্তর গা শিরশির করে উঠল। সব শিশুই এইভাবে হাত মুঠো করে ঘুমোয়? সেও ঘুমোতো, টুকুন তো তারই শৈশব। সুকান্ত ছেলের মুখ থেকে চোখ সরিয়ে পিচবোর্ডের বাক্সটার দিকে তাকালো। বাক্সটার গর্তটার ওপারে কেউ নেই, কিছু নেই, তবু সুকান্তর দৃষ্টি নিথর। কি দেখছো কি হাঁ করে? ছেলেটাকে ওঠাও। চুপ। সুকান্ত ঠোঁটে আঙুল চাপল, ফিস ফিস করে বলল, এদিকে এসো তাড়াতাড়ি। জয়া অবাক। শোনো, টুকুন জেগে ওঠার আগেই সরিয়ে ফেলতে হবে বাক্সটাকে। ওকে এখন ছুঁয়ো না, চলো আগের নিচের ডাস্টবিনে। এতক্ষণে জয়া স্বামীর ঘোলাটে চোখের দিকে তাকিয়ে ঘাবড়ে গেল। কথা বলতে গিয়ে স্বর কেঁপে গেল তারও। টুকুন খুব কাঁদবে কিন্তু। সুকান্ত বলতে চাইল, কাঁদুক, তবু ধরা দেব না কিছুতেই। বলতে পারল না। ডাস্টবিনে বাক্সটা ফেলে আসার পর সুকান্ত বারান্দায় গিয়ে দাঁড়ালো। পাশে জয়া। ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল বাক্সটাকে। আবর্জনার মাঝে উপুর হয়ে পড়েও সব কিছু থেকে বিচ্ছিন্ন, যেন কলুষহীন। জয়া সুকান্ত সেদিকে পলকহীন তাকিয়ে রইল, তাকিয়েই রইল। আজকের গল্পটি কেমন লাগলো তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্যে।